এদিকে যমুনায় 3 বাহিনী প্রধানের সঙ্গে আবারও বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন আমাদের রিপোর্টার ওয়াহিদ মিল্টন। আমরা এখন তার সঙ্গে টেলিফোনে কথা বলছি। মিল্টন, প্রধানমন্ত্রী তো এর আগেও 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন, এখন আবার কেন তিনি বৈঠকে বসেছেন? আপনি কি ব্যাপারে কিছু জানতে পেরেছেন? সামনে সেটা জানতে পারিনি, কিন্তু আমরা দ্বিতীয় দফা 5টার সময় 3 বাহিনীর প্রধান বৈঠকে বসেছেন। এই 1 মিনিট আগে 3 বাহিনীর প্রধানরা একত্রিত বেরিয়ে গেলেন। আমরা অপেক্ষায় আছি প্রধানমন্ত্রী বাসভবন থেকে কর্মকর্তারা এসে এই ব্যাপারে আমাদের কিছু বলবেন। সবচেয়ে বড় বিষয় যে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা নিয়ে আলোচনার জন্য দফায় দফায় প্রধানমন্ত্রী বৈঠক করছেন এবং 3 বাহিনীর প্রধানদের পাশাপাশি তিনি তার উপদেষ্টা মন্ডলী এবং মন্ত্রী পরিষদ সদস্য এবং কিছুক্ষণ আগে বেশ কয়েকজন সংসদ সদস্যকে নিয়ে যমুনায় তলব করেছেন এবং এই বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য তিনি ডেকেছেন বলে আমরা জানতে পেরেছি। সবচেয়ে বড় বিষয় যে প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ আমাদের বেশ কিছুক্ষণ আগে জানিয়েছেন যে উনি বলেছেন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং বিজিআর সদস্যরা আজকে রাত্রের মধ্যে তারা অস্ত্র সমর্পণ করবে। উনি এই প্রধানমন্ত্রী এই মেসেজটি প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ আমাদেরকে জানিয়েছেন। সামনে মিল্টন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের রিপোর্টার ওয়াহিদ মিল্টনের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রী হেয়ার রোডের বাসভবন যমুনাকে ঘিরে দিনভরই ছিল টানটান উত্তেজনা। দুপুরের পর থেকে বাসভবনের চারপাশ ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। যমুনায় দফায় দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন মন্ত্রিসভার সদস্য, দলের সিনিয়র নেতা এবং 3 বাহিনীর প্রধানদের সঙ্গে। এ নিয়ে বিস্তারিত থাকছে ওয়াহিদ মিল্টনের রিপোর্টে। বেলা 3টার দিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের সঙ্গে বিডিআর এর 14 জওয়ান দেখা করতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বাসভবন যমুনায়। দীর্ঘ 3 ঘন্টার বৈঠকে বিডিআর সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন তাদের সমস্যার কথা। প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে তাদের কথা শোনেন। পরে বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর মনোভাব সাংবাদিকদের সামনে তুলে ধরেন অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। বিডিআর প্রতিনিধি দল একমত হয়েছেন যে তা এই মুহূর্তেই বিডিআর হেডকোয়ার্টারের সকল জওয়ানরা অস্ত্র সমর্পণ করবেন। এরপর বিডিআর এর পক্ষ থেকেও তাদের বক্তব্য তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়েছেন এবং এই ঘটনার জন্য উনি বিডিআরকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন এবং এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। বিডিআর বিদ্রোহের পর থেকে প্রধানমন্ত্রীর বাসভবন যমুনাতে আসতে থাকেন মন্ত্রী পরিষদের প্রভাবশালী সদস্যরা। এই ঘটনা নিয়ে দফায় দফায় বৈঠক করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এ সময় 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। সার্বিক পরিস্থিতি জানতে যমুনায় এক পর্যায়ে ভিড় বাড়তে থাকে সংসদ সদস্য, দলের প্রভাবশালী নেতা এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীদের। বিডিআর বিদ্রোহ সংকটজনক সমাধান হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সারা খাতুন। আমি বিডিআর ভাইদেরকে আমি আশ্বাস দিচ্ছি, আপনাদের সকল কথা শুনে আমি সেগুলো সমাধান করার জন্য ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। বিডিআর এর জওয়ানরা প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেছেন আলোচনার মধ্যে দিয়ে যে সমাধান হয়েছে তাতে তারা সন্তুষ্ট। প্রধানমন্ত্রীর আশ্বাসবাণীর কারণেই বিডিআর সদস্যরা পিলখানায় গিয়ে অস্ত্র সমর্পণ করবেন বলে জানিয়েছেন। ওয়াহিদ মিল্টন, বৈশাখী, ঢাকা। পিলখানা অভিমুখে ট্যাঙ্ক যাত্রা সহ সেনা আক্রমণ হতে পারে এমন খবর ছড়িয়ে পড়লে বিডিআর সদস্যদের অনেকেই পালানোর চেষ্টা করে। বিকেল 4টার পর থেকে এইসব বিডিআর সদস্য পিলখানা থেকে পালিয়ে যাবার পথে বেড়িবাঁধ এলাকায় তাদের গ্রেফতার করে র্যাব। এদিকে বিডিআর সদস্যরা পালাতে পারে আশঙ্কা করে দুপুরের পর থেকে কামরাঙ্গীরচর বেড়িবাঁধ এলাকার স্লুইস গেট থেকে শুরু করে রায়েরবাজার বধ্যভূমি পর্যন্ত ঘিরে রেখেছে র্যাব সদস্যরা। এ পর্যন্ত অন্তত 100 বিডিআর সদস্যকে আটক করেছে র্যাব। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার এমএম সেকান্দার। আমরা এখন তার সঙ্গে টেলিফোনে কথা বলছি। সেকান্দার, বেড়িবাঁধ এলাকার এখনকার পরিস্থিতি কি? স্বামী, আপনি জানেন বিকাল 4টা থেকে হাজারীবাগ ট্যানারি ও বধ্যভূমি বেড়িবাঁধের দিকে বিডিআর সদস্যরা পালানোর চেষ্টা করে। র্যাব পুরো এলাকা ঘিরে রাখেন। বিডিআর সদস্যরা পালানোর সময় তাদের হাতে প্রায় 100 জনের মতো বিডিআর সদস্য ধরা পড়ে।
আমি আটক বিডিআর সদস্যদের 2 দিনের ঘটনা জিজ্ঞেস করি। এ সময় তারা বলেন গত 2 দিনে বিডিআর সদর দপ্তরের ভেতরে অনেক রক্তক্ষয়ী ঘটনায় প্রচুর লোক মারা যায়। তারা এও বলেন সেনাবাহিনীর আক্রমণের ভয়ে তারা এই রাস্তা দিয়ে পালানোর চেষ্টা করে। তবে হাজারীবাগ বধ্যভূমি এলাকায় অনেক বিডিআর সদস্য এলাকার সাধারণ মানুষের সাথে মিশে যায়। র্যাব সদস্যরা গ্রেপ্তারকৃত বিডিআর সদস্যদের গাড়িতে করে বধ্যভূমিতে নিয়ে আসে। তবে বিভিন্ন স্থান থেকে বিডিআর সদস্যদের র্যাব সদস্যরা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করে বধ্যভূমিতে এনে তাদেরকে রাখা হচ্ছে। সামনে সেকান্দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের রিপোর্টার এম এন সেকান্দারের সঙ্গে। এরই সাথে বৈশাখী সংবাদে নিচ্ছি একটি বিরতি, আর যখন ফিরছি তখন থাকছে অস্ত্র সমর্পণের মধ্য দিয়ে সংকটের উত্তরণ হলেও সন্দেহ আর সংশয় কাটছে না সাধারণ মানুষের, এবং আন্তর্জাতিক গণমাধ্যমে নজর এখন বাংলাদেশের উপর।